হেফাজতে ইসলামের প্রতিবাদ, বিক্ষোভ এবং হরতালে ব্যাপক তাণ্ডব সহিংসতা চলেছে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায়। এসব ঘটনায় মামলাও হয়েছে বেশ কয়েকটি, কিন্তু মামলায় হেফাজতের নেতাকর্মীর কারো নাম উল্লেখ করে মামলা করা হয়নি, করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে। ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন করে আওয়ামী লীগের প্রতিনিধি দল বলছে এই সহিংসতার ঘটনায় বিএনপি জামায়াতের সম্পৃক্ততা প্রমাণিত। আর বিএনপি মহাসচিব বলছেন হেফাজতের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, বরং সহিংসতায় উস্কানি দিচ্ছে সরকার। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি দোষারোপে কি দায়মুক্ত হচ্ছে হেফাজত? হেফাজতের উপর ভর করে বা হেফাজতকে ছাড় দেওয়ার রাজনীতি কেন? এই আলোচনায় রাজকারণে শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন, সম্ভবত এখনই সংযুক্ত হয়ে গেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি আছেন আমাদের সাথে। আছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুন রশিদ এমপি, তিনি যুক্ত হচ্ছেন, এবং আছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের রাজকাহনে। আমি অধ্যাপক ডক্টর হাবিবে মিল্লাত এমপি, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই, যেই তাণ্ডব বা সহিংসতার ঘটনা আমরা এই কর্মসূচিতে, হেফাজতের কর্মসূচিতে দেখলাম, আমরা গণমাধ্যমে দেখেছি, সেটি ইলেকট্রনিক মিডিয়ায় ভিডিও ফুটেজ দেখেছি, প্রিন্ট মিডিয়ায় ছবি দেখেছি, পুলিশের উপর হামলা হয়েছে, থানায় হামলা হয়েছে, তারপরেও পুলিশ কোনো নাম উল্লেখ করে মামলা করেনি, হেফাজতের নেতাকর্মীদের নাম নেই। যেখানে যদি বলি এই 28 তারিখে বিএনপির কর্মসূচি হলো চট্টগ্রামে, সেখানে বিএনপির নেতা শাহাদাত হোসেন সহ, ডাক্তার শাহাদাত হোসেন সহ 57 জনের নাম উল্লেখ করে মামলা হলো, অজ্ঞাতনামা আরো 50-60 জনের বিরুদ্ধে মামলা হলো। এখানে দ্বৈততাটা কেন? বিএনপির বেলায় একরকম, হেফাজতের বেলায় একরকম কেন? অতীতে তো আমরা এও দেখেছি যে বাস পোড়ানোর মামলায় হুকুমের আসামি করা হয়েছে একদম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়াকে। তাহলে এখানে এরকম কেন? মানে বিএনপির বেলায় ধরপাকড়, হেফাজতের বেলায় ছাড়, এরকম কি কোনো বিষয় আছে? ধন্যবাদ আপনাকে। হারুন ভাইকে দেখতে পাচ্ছি শামীম ভাইকে এবং সকল দর্শকদের শুভেচ্ছা। আপনি আসলে প্রশ্নটা সঠিক জায়গায় করেছেন কিনা আমি শিওর না। যিনি মামলাটি করেছেন এবং যিনি মামলাটি নিয়েছেন তার যদি একটি সাক্ষাৎকার নিতেন তাহলে তাদের মনোভাবটা বোঝা যেত। আমি তো আসলে ধারণা করে কথা বলতে পারবো। সেই কথাটি হচ্ছে যে আপনারা দেখেছেন বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে 17 তারিখ থেকে 27 তারিখ পর্যন্তই আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছিল। এবং এই অনুষ্ঠানমালাগুলোতে দেশের বাইরে থেকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এসেছেন, অনেকে ভিডিও বার্তা দিয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা। এটা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটা জমজমাট ভাবে উৎসব করার কথা ছিল এবং হয়েছেও সেটি। কিন্তু শেষ দিকে এসে হেফাজতে ইসলাম এবং অন্য কয়েকটি সংগঠন, বাম দক্ষিণপন্থী সব মিলিয়ে তারা নরেন্দ্র মোদী আসবেন এ ব্যাপারে তারা প্রশ্ন উঠালেন এবং তারা কিছুটা আন্দোলন সংগ্রাম করলেন। তাদের যদি ইচ্ছা সত্যিকার অর্থে নরেন্দ্র মোদী কিছু থাকতে পারতেন তাহলে অবশ্য তারা ইতিমধ্যে প্রশাসনের সাথে তারা কথা বলেছেন এবং তারা বলেছেন যে তাদের প্রতিবাদ আছে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে সেটি করবে এবং শান্তিপূর্ণভাবে করার কথা দিয়েই তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে এক ধরনের ধোঁকাই দিয়েছেন বলে আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে যে এরপর থেকেই যখন দেখলাম যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, পরবর্তীতে বেশ কয়েকজন মানুষও মারা গেছেন, কিন্তু এটা কেন হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেটা তো প্রশ্ন থেকেই যায়। যদি কারো আপত্তি থেকে থাকে তিনি তো সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে, এমনকি যারা করেছেন তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এর আগেও কিন্তু সভা সমিতি মিটিং করেছেন এবং তারা বাংলাদেশের কেউ যেন পিছিয়ে না থাকে সেই মাদ্রাসা ছাত্রদের জন্য তারা কিন্তু তাদের দাবি আদায় করে নিয়েছেন এবং সেটা করতেই পারেন তারা, তাদের কোনো আপত্তির কিছু নাই। কিন্তু এই 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 কারণটি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটানোর মতো কিছু আছে কিনা আমরা আসলে সত্যিকার অর্থে বুঝতে পারিনি। আর মামলার কথা যেটি বলছেন সেটি হচ্ছে, ধরেন বিএনপি যিনি করেন তারা রাজনীতি করেন বা জাতীয় পার্টি জামাত যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, তারা কিন্তু তাদের কিন্তু আমরা সবাই চিনি। কিন্তু মাদ্রাসা থেকে কোন ছাত্র এসে, তার আগে আমি বলেছি যে কোন ছাত্র এসে কি করবে তাদের তো আসলে চেনা সত্যিকার অর্থে কঠিন, তাদের তো আর কোনো ট্র্যাক রেকর্ড নেই। তারপরে বলবো যে আমাদের উচিত আসলে যিনি মামলাটি করেছেন বা যিনি মামলাটি নিয়েছেন, যিনি বাদী হয়েছেন তাকে জিজ্ঞেস করা আপনি মামলাটি এভাবে দিলেন কেন। তবে দলের পক্ষ থেকে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হালিম গেছেন এবং তিনি কিছু কথা বলেছেন, আমি মনে করি তিনি প্রমাণ সাপেক্ষে কিছু কথা বলেছেন। দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে এবং অনেকখানি বাংলাদেশের
অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন কারণে বাংলাদেশের এখন অবস্থা বেশ ভালো দুনিয়া জুড়েই, সেইখানে জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য ঠিক এবং এই সময়টা একটা ঝামেলা করার জন্য এই এমনকি 26শে মার্চ যেটা 50 বর্ষ পূর্তি আমাদের সুবর্ণ জয়ন্তী, সেই দিনও বাংলাদেশে হরতাল গোলমাল তাণ্ডব হয়েছে। এখন জানি কেন জি, হলো, সাবধানতা ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনার একে এই তো বিদেশি ব্যাখ্যাটি মেহমান, স্পষ্ট, দ্বিতীয়ত এই হচ্ছে ব্যাখ্যাটি অতীত স্পষ্ট অভিজ্ঞতা ডাক্তার ভালো। হাবিবে মিল্লাত এমপি, কিন্তু সেই লঙ্কা কাণ্ডে আমি যেটি একটু আগে আপনি বলছেন লঙ্কা কাণ্ড, সেখানে নেতাকর্মীদের নাম উল্লেখ করা কিন্তু অতীতে হয়েছে, আপনি বলছেন চিহ্নিত বিষয়। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ অবশ্য একটা ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন যে আমরা কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল করতে চাই না, আমাদের দেশে তো একটা কাজ করলে 10 রকমের সমালোচনা শুরু হয়, বিএনপি বিক্ষোভ হরতাল কর্মসূচি করলেই যখন হুকুমের আসামি হয় তখন কোনো কন্ট্রোভার্সি হয় না বা বিতর্ক হয় না, এরকম একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই। সাথে সাথে আপনি বলছেন যে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রমাণের সাপেক্ষে কিছু কথা বলেছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে নিশ্চয়ই জানতে চাইবো। আমি হারুনুর রশিদ এমপি আপনার কাছ থেকেও জানতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে, এই ঘটনায় হেফাজতে ইসলামকে কি ছাড় দেয়া হচ্ছে কিনা? হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো না, গ্রেপ্তার করা হলো না কাউকে, এই ঘটনাকে আপনারা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আজকের ডিবিসি চ্যানেল আমাকে যুক্ত করার জন্য। এখানে আলোচক হিসাবে আছেন আমাদের সংসদ জনাব হাবিবে মিল্লাত। হেফাজতকে কি বিবেচনায় নেওয়া হচ্ছে বা হচ্ছে না, আমি তার চাইতে সর্বপ্রথম যেটি বলতে চাই যে গত 26শে মার্চ ছিল আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর পূর্তি। কিন্তু এই 50 বছর পূর্তিতে আমাদেরকে এই রক্তপাত দেখতে হলো, একটি দুটি নয়। হেফাজতের ভাষায় তাদের 70টি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, অসংখ্য গুলিবিদ্ধ করা হয়েছে, সরকার বলছে 13টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ দায়টি কে নেবে? কেন এই ধরনের নারকীয় তাণ্ডব, কেন এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ চালানো হলো? আমি জনাব হাবিব মিল্লাতের কাছে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাচ্ছি যে বাংলাদেশে কি এখন মত প্রকাশের কোনো স্বাধীনতা আছে? প্রতিবাদ করার কোনো স্পেস আছে? ভোটের কোনো অধিকার আছে? একটি গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশের বয়স এখন 50 বছর, যে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা 71 সালে দেশকে পরাধীনতার কবল থেকে মুক্ত করার জন্য লড়াই করেছিলাম, আজকে 50 বছর পূর্তিতে আমাদের এখন মূল্যায়নের সময় এসেছে। আমাদের এখন এই অবস্থায় আমাদের প্রশ্ন যে আমরা 50 বছর পূর্তিতে দেশকে কোন অবস্থায় নিয়ে যেতে পেরেছি। আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা একটি কথায় শুধু উন্নয়ন উন্নয়নের কথা বলতে 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 তাদের ফেনা উঠাচ্ছে, কিন্তু একটা জিনিস বলতে দ্বিধা নাই যে উন্নয়নের কথা বলে আপনি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবেন, এটি কোনো অবস্থাতেই উন্নয়ন মঙ্গলজনক জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন না। আজকে গত 26 তারিখ যে মর্মান্তিক দুঃখজনক ঘটনাটি সংঘটিত হয়েছে, আমি আবারও স্পষ্টভাবে বলছি এই ডিবিসি চ্যানেলের মাধ্যমে যে এটির একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। এখানে একটি দুটি নয়, এতগুলো নিরীহ প্রাণ আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেখানে প্রায় 1000 রাউন্ডের অধিক, প্রায় 1100-1200 রাউন্ড পুলিশের ভাষ্য অনুযায়ী সেখানে গুলিবর্ষণ করা হয়েছে। 85টির অধিক আপনার টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে মসজিদের অভ্যন্তরে। সেখানে আপনার পুলিশের সহায়তাকারী হিসাবে ছাত্রলীগ, যুবলীগ, সরকারি দলের গুন্ডা পান্ডাদেরকে পুলিশের সহায়ক হিসাবে, সহায়তাকারী হিসেবে সঙ্গে নেওয়া হয়েছে। এই বিষয়গুলি কিন্তু ভীষণ উদ্বেগের। এই বিষয়গুলি কিন্তু আমাদের 50 বছর পূর্তি। আজকে যারা হাবিব মিল্লাত বলতে পারবেন যে বাংলাদেশে 50 বছর পূর্তি, আজকে অন্যান্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, তারা কে 50 বছর পূর্তি পালন করতে পেরেছে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কে জন্য দায়ী? কেন আজকে আমরা জনাব হারুনুর রশিদ এমপি, আপনার এই প্রশ্নগুলো নিয়ে আপনি বলছেন আমার মাধ্যমে করতে চাচ্ছেন, আমি নিশ্চয়ই হাবিবে মিল্লাত এমপির কাছ থেকে এই প্রশ্নগুলো জানবো। আপনি কি একটু বলবেন এটি যে আপনি বলছেন মত প্রকাশের অধিকার, বিএনপি বলেছে শান্তিপূর্ণ কর্মসূচি হেফাজতের, কিভাবে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ মনে হলো আপনাদের কাছে? গণমাধ্যমের ফুটেজ তো তা বলেনি। আমি আপনাকে যে বিষয়টি বলি, দেখেন আপনি 26 তারিখ আগেই কিন্তু আপনার হেফাজতে ইসলাম বাম সংগঠনগুলো মোদী বিরোধী একটা সেন্টিমেন্ট বা একটা আবহাওয়া তৈরি করেছিল। এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এ ধরনের কোনো কর্মসূচি ছিল না। 26 তারিখে আপনার বাইতুল মোকাররম মসজিদে সেখানে মুসল্লিরা জমায়েত হয়েছে এবং সেদিন উদ্দেশ্য প্রণীত ভাবে এটি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, তারই আলোকে সরকারি দলের নেতা কর্মীরাও সেখানে মসজিদের সমাবেত হয়েছে। এবং এটি আজকে আমি আমার রাজনৈতিক সচেতনতার জায়গা থেকে গত 40 বছর যাবত আমি দেখে আসছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই আপনার ইসলামের উপর, ধর্মের উপর আঘাত এসছে, আমাদের মুসলিম ধর্মের উপর, তখন কিন্তু মুসল্লিরা ঢাকা কেন্দ্রীয় জাতীয় মসজিদ থেকে আপনার এখান থেকে কিন্তু প্রোটেস্ট গুলো হয়েছে
এবং এটা এই জায়গার পর থেকে অন্যান্য জেলাগুলোতে তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। কিন্তু এইখানে আপনি এই প্রতিবাদটুকু আপনি করার স্পেসটা দিলে আপনার সমস্যা কোথায় হতো? আপনি বাইবেলের মধ্যে বাড়াতেই দিলেন না, সেখানে আপনার ছাত্রলীগ যুবলীগ দিয়ে তাদের উপর আক্রমণ চালালেন এবং পরবর্তী তাদের উপর পুলিশ গুলি চালালো। এখানে আপনি সহিংসতার জায়গায় হেফাজতকে আগে আপনি দায়বদ্ধ করবেন কেন? হেফাজতকে তো আপনি বাইতুল মোকাররম থেকে বেরোতেই দেননি, সেখানেই আপনি গুলি চালিয়েছেন, সেখানেই আপনি টিয়ার শেল চালিয়েছেন, সেখানেই আপনি নারকীয় তাণ্ডব চালিয়েছেন। এবং এই সংবাদটি যখন অন্যান্য জায়গায় দেশে ছড়িয়ে পড়েছে, সেইখানেও তারা প্রোটেস্টে তখন আপনার লিপ্ত হয়েছে। এখন বিষয়টি হচ্ছে যে এইটিকে কেন্দ্র করে আজকে যেটা আমরা লক্ষ্য করছি যে পুলিশের জনাব হারুনুর রশিদ এমপি, আসি আপনার কাছে আবারও এই বিষয়টিকে আপনারা আমি আপনার কাছে নিশ্চয়ই আবারও আসবো। জনাব শামীম পাটোয়ারী এমপি, আপনার কাছ থেকেও জানতে চাই আপনারা এই বিষয়টিকে যৌক্তিক অবস্থান দেখেন কিনা, এবং বিশেষ করে যদি আমি একটু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা, আপনি নিজেও একজন আইনজীবী ব্যারিস্টার, আপনি নিশ্চয়ই বলবেন যে এখানে কি আইনের সমান প্রয়োগ দেখতে পাচ্ছেন এই ঘটনায়? ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি, আপনি কি সংযুক্ত আছেন? জি, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনি যদি সেই প্রশ্নটির উত্তর দেন, যেহেতু শামীম পাটোয়ারী এমপিকে আমরা এখন সংযুক্ত করতে পারছি না, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তাকারী হিসেবে বাইতুল মোকাররমে কেন? পুলিশ কি, আজকে বিভিন্ন গণমাধ্যমে এই প্রশ্নটি উঠছে, পুলিশের কি সক্ষমতার অভাব হয়ে যাচ্ছে? কেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের সেখানে থাকতে হচ্ছে? আপনি দেখেন, প্রথমে প্রশ্নটি হচ্ছে দায়টি কে নেবে? সাধারণভাবেই যারা শুরু করে তাদেরকে দায়টি নিতে হয়। সুতরাং এখানে যারা শুরু করেছে তাদেরকে অবশ্যই দায় দায়িত্ব নিতে হবে, তারা দায় দায়িত্ব থেকে পিছিয়ে যেতে পারবেন না। আর তাদের যদি পেছন থেকে বলা হয় তোমাদের কাজটি খুব যৌক্তিক, তারা তো আরো বেশি উৎসাহ পেতেই পারে, যেটা বিএনপির অবস্থান, তার মহাসচিব এই কথাটি বলেছেন। সাথে সাথে আপনারা বলছেন মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নেই। আমি তো হারুন ভাইকে পার্লামেন্টেও কথা বলতে দেখি, আমি তো টিভি টক শোতে প্রতিদিনই দেখি, প্রায় দিনই দেখি, এবং তিনি তার ইচ্ছা মতো কথা বলেন, এবং কেউ তাকে বাধা দিয়েছে বলে আজকে পর্যন্ত কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কোনো কথা বলেননি। আর মূল্যায়নের যদি কথা বলেন যে কিভাবে মূল্যায়ন করবেন 50 বছরের ইতিহাস, সত্যিকার অর্থে এই মুহূর্তে 50 বছরের ইতিহাস মূল্যায়নের কথা অবশ্যই দরকার আছে। আমরা কি ভুলে গেছি 75 থেকে শুরু করে 81 থেকে 90 পর্যন্ত সামরিক শাসক কিভাবে দেশে এসছে, কিভাবে দেশটার গণতন্ত্র হরণ করেছে, কিভাবে দেশটাকে অর্থনৈতিকভাবে, সামাজিক মূল্যবোধের দিক থেকে ধ্বংস করে দিয়েছে জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদরা। এই কথা তো বলতে হবে, 50 বছরের মূল্যায়নে এই কথাগুলো আসতে হবে। আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, শুধুমাত্র 4-5 বছরের, 7-8-10 বছরের ইতিহাস ঘাটবেন, তার আগে যাবেন না, তা হওয়া কি ঠিক? কেউ সবাই স্বীকার করবেন। যদি 50 বছরই বলি, তাহলে 71 থেকে শুরু করে 2021-এর কথা পর্যন্তই বলতে হবে। আর কেউ যদি উন্নয়ন কারো চোখে সহ্য না হয় বা ভালো না লাগে, তারা তো বিভিন্ন, বিএনপির সময় জিয়াউর রহমান যখন ক্ষমতা নেয় কিসের গণতন্ত্র ছিল? জেনারেল এরশাদ যখন ক্ষমতা নেয় তখন কিসের গণতন্ত্র ছিল? এখন তো নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার হচ্ছে একমাত্র সরকার যারা কোনোদিন, যে ধরনের ইলেকশন হোক না কেন, ইলেকশন ছাড়া ক্ষমতায় যায়নি। বাংলাদেশের একমাত্র দল হিসাবে আওয়ামী লীগ এটি দাবি করতে পারে। অন্য কোন দলের, তারা বিভিন্ন সময় নির্বাচন করেও গেছে, নির্বাচন না করেও ক্ষমতায় গেছে, একমাত্র আওয়ামী লীগই নির্বাচন করে ক্ষমতায় গেছে। জি জি, ডাক্তার হাবিবুর রহমান এমপি, যে প্রশ্নটি করছিলাম যে পুলিশের সাথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কেন, সেটির উত্তর কি আমি পাবো? অবশ্যই পাবেন। আপনারা যদি ছাত্রলীগ, যুবলীগের অতীত ইতিহাস দেখে থাকেন, আপনারা যদি 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 6 দফা থেকে শুরু করে গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলন দেখে থাকেন, তাহলে তো ছাত্রলীগ, যুবলীগের ভূমিকা হচ্ছে সবচেয়ে স্পষ্ট ভূমিকা। যেখানে অন্যায়, যেখানে রাজনীতি, সেইখানেই ছাত্রলীগ। আমি বলতে ছাত্রলীগ শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, সহযোগী সংগঠন ছাত্রলীগ নয়, ছাত্রদের কথা বলছি, যুবকদের কথা বলছি। তারা অন্যায় প্রতিবাদ দেখলে তারা অবশ্যই প্রতিবাদ করবে। আর একটি কথা, অভিজ্ঞতার কথা বলি, আপনারা কেউ ভুলে যান নাই, এই হেফাজতে ইসলাম 2013 সনে 5ই মেতে তারা বিকেলের মধ্যে মিটিং শেষ করার কথা বলে রাতের দিকে গিয়েছিল, এবং তারা রাজনৈতিক উচ্চাভিলাষ দেখেছিল অরাজনৈতিক দল হিসাবে, এবং হাজার হাজার অনাথ অল্প বয়স্ক মাদ্রাসার ছাত্রদের এনে তারা ঢাকা শহরে যে বিশৃঙ্খলা চেষ্টা করেছিল, তাদেরকে কতটুকু বিশ্বাস করার আছে সেটাও তো আপনাদের চিন্তা করে দেখতে হবে। সুতরাং সাবধান হওয়ার প্রয়োজন আছে।
বিশেষ করে যখন বিদেশি মেহমানরা আসে। আর যে জি, ধোঁয়া জি, তোলা জি, হয়েছে ডাক্তার হাবিবে মিল্লাত, শ্রীলঙ্কায়, সাবধান কি এভাবে যে ছাত্রলীগ সহিংসতায় জড়াবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রদের আন্দোলনেও ছাত্রলীগকে হামলা করার ভূমিকায় দেখছি। এটা কিরকম মানে সচেতনতা? সেই প্রশ্নটি আপনার কাছে রাখছি আমি, জনাব হারুনুর রশিদ এমপি। আপনারা সরকারের সমালোচনা করছেন একদম স্পষ্ট, পুলিশের সমালোচনা করছেন স্পষ্ট, কিন্তু আপনারা দেখছেন না যে থানা ঘেরাও করা হলো, ভূমি অফিসে হামলা করা হলো, রেল স্টেশন সেখানে হামলা করা হলো, অগ্নিসংযোগ করা হলো, বাসে ট্রেনে হামলা করা হলো। এই বিষয়গুলো কি আপনাদের চোখে পড়ছে না? অবশ্যই চোখে পড়ছে, চোখে পড়বে না কেন? আমি এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই আসলে যেটা হাবিবে মিল্লাত সাহেব এখানে এতক্ষণ বললেন, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে, লোভ লালসায় আজকে আমাদের বিবেক, মনুষ্যত্ব, হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। আজকে সত্যিকার অর্থে বলতে হচ্ছে যে মিথ্যা বলতে বলতে সরকারি দল সত্য বলা ভুলেই গেছে। আপনি প্রশ্ন করলেন কি আর হাবিবে মিল্লাত সাহেব উত্তর দিলেন কি? উনি তো শিক্ষিত মানুষ, আপনার প্রশ্নের উত্তরের ধারে কাছে উনি গিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার আজকে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা, প্রতিবাদ করার সুযোগ আছে কিনা? আমরা এই ঘটনার প্রতিবাদে সারা দেশব্যাপী গত পরশুদিন আপনার সারা দেশে জেলা শহরগুলোতে, বিভাগের শহরগুলোতে আমাদের প্রতিবাদ মিছিলের কর্মসূচি কি নারকীয় তাণ্ডব চালিয়েছে আপনি দেখেন নাই? আপনার কিশোরগঞ্জে, আপনার নওগাঁতে, আপনার বিভিন্ন জেলা শহরগুলোতে পুলিশ সেখানে বেধড়ক লাঠিপিটা করেছে, মারপিট করেছে। তো দরকার কি আজকে আপনার দেশে আপনার অন্য রাজনৈতিক দল রাখার? বঙ্গবন্ধু শেখ মুজিব তো আপনার বাংলাদেশ তখন একদলীয় বাকশাল কায়েম করেছিল, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল। তারপরেও করেন, পার্লামেন্টে তো আপনাদের মেজরিটি, অটো পাসের সংসদ, বিনা ভোটের সংসদ, তারপরেও বলবেন ভোটের মাধ্যমে 2014 সালে 154টা বিনা ভোটের এমপি হয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে নাই। আপনার 2011 সালে দিনের ভোট রাত্রে হয়ে আপনারা পার্লামেন্টের মেম্বার হয়েছেন। এই কথাগুলো কি সত্য নয়? এই কথাগুলো আগে আপনারা আমলে নেন, এই কথাগুলো আগে আপনারা গ্রহণ করেন, তারপরে আজকে আপনারা উন্নয়নের কথা বলছেন। উন্নয়নের দোহাই দিয়ে আপনি গণাটিকে হত্যা করবেন, এটি হতে পারে না। শিরোনাম আমার সেই প্রশ্নটি যে আপনাদের পাল্টাপাল্টি দোষারোপে কি হেফাজত ইসলামের মতো সংগঠন পার পেয়ে যাচ্ছে কিনা, ছাড় পেয়ে যাচ্ছে কিনা? একটা বিরতি নিয়ে আসি। জনাব হারুনুর রশিদ এমপি, আসছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। এই অংশে সম্ভবত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে আমরা শুনতে পাবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, শুরুতে যে প্রশ্নটি করছিলাম সেটি খুব সংক্ষেপে যদি উত্তর পাই তাহলে পরের প্রশ্নটি আপনার কাছে করব, যে আইন কি সঠিকভাবে বা যথাযথভাবে বা সমানভাবে প্রয়োগ হলো এই সহিংসতার ঘটনায়? আমরা যেটি দেখলাম, হেফাজতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয় নাই। অতীতে রাজনৈতিক কর্মসূচির উদাহরণও আমি দিচ্ছিলাম, সেখানে কর্মসূচি হলেই শীর্ষ নেতৃত্ব পর্যন্ত হুকুমের আসামি হয়। জি, ধন্যবাদ। আজকের পত্রিকায় আমি যেটি দেখলাম সেটি হেফাজতের নেতৃবৃন্দ বলেছে তাদের কোনো কর্মসূচি ছিল না, তারা শীর্ষ নেতৃবৃন্দ মাঠে ছিল না, এটা শীর্ষ নেতৃবৃন্দের মতের বাইরে হয়েছে, তাদের বক্তব্য। বাট সেটা ইস্যু না। প্রথম ইস্যু হচ্ছে যে বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রের একজন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, তার আসার দিনে আমি মনে করি এই ধরনের কর্মসূচি পৃথিবীর অনেক দেশে হয়, কিন্তু এটা দৃষ্টিকটু। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টি নিয়ে আওয়ামী লীগ কোনো প্রতিবাদ করছে না, জাতীয় পার্টি করছে না, বিএনপি করছে না, হেফাজতে ইসলামের একক এমন কোন রাষ্ট্রীয় দায়িত্ব পড়েনি, সেই বিষয় নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদেরকে প্রতিবাদ করতে হবে। দ্যাট ওয়ান অ্যাসপেক্ট। আমি এটাকে মনে করি প্রতিবাদটা তারা পরে করতে পারতো, আগেও করতে পারতো, অথবা আলোচনা ভিত্তিতে প্রতিবাদ সাসপেন্ড সম্পূর্ণরূপে রাখা উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত। দেন আসেন দাঙ্গার ইস্যুটা। যদি দাঙ্গা হয়ে থাকে, রাইট হয়ে থাকে, আমি হারুন ভাইয়ের সাথে অ্যাবসলিউটলি একমত। বিচার বিভাগীয় তদন্ত, তবে সেখানে কোন বিচারপতি দিচ্ছেন এটা আবার ইম্পর্টেন্ট। অথবা অল পার্টি পার্লামেন্টারি এনকোয়ারি কমিশন একটা করা প্রয়োজন, যে এই দাঙ্গায় কারা উস্কানি দিয়েছে। পুলিশ আগে গুলি করেছে না আগে যারা হেফাজত বা আন্দোলনকারী তারা আগে পুলিশকে অ্যাটাক করেছে? পুলিশ কি বোঝানোর চেষ্টা করেছে নাকি পুলিশ বোঝানোর চেষ্টা করেনি? শিশুর ব্যবহার হয়েছে কিনা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা অত্যন্ত কনসার্ন যে শিশুদেরকে রাস্তায় নামানো হচ্ছে, এবং তিন ধরনের চিত্র দেখেছি আমরা। শিশু পুলিশকে অ্যাটাক করছে, পুলিশ শিশুকে অ্যাটাক করছে, আবার একটা ছবি দেখেছি একজন পুলিশ ওইখানে হেফাজতের একজন শিশুকে রক্ষা করছে, এই ছবিটা আমরা দেখেছি। সো ডেফিনেটলি একটা অল পার্টি এনকোয়ারি করা দরকার, সংসদীয় এনকোয়ারি হতে পারে, অথবা একজন নিরপেক্ষ বিচারপতির মাধ্যমে একটা বিচার বিভাগীয় তদন্ত এখানে হওয়া প্রয়োজন। আমি একটা মুভি রেফার করবো, সবাই দেখেছেন হয়তো বা, সেটা হচ্ছে দ্য ট্রায়াল অফ শিকাগো 7। এক্স্যাক্টলি শিকাগোতে দাঙ্গা নিয়ে এই মুভিটা হয়েছে, অসাধারণ একটা মুভি, এবং সেখানে এই ইস্যুগুলো এভাবেই হ্যান্ডেল হয়েছিল। সো আমরা যেটা চাই এখন, যে এই যে 3 দিন দেশে কি ঘটলো, আমি একজন সংসদ সদস্য, আমি কিন্তু জানি না 3 দিন কি ঘটেছে। আমরা পুরো খবর শুনেছি,
সরকারি কোনো ব্রিফিং ছিল না, ফেসবুক বন্ধ ছিল, ইন্টারনেট স্লো ছিল, ফোন নেটওয়ার্ক কথা বলতে গেলে 5-10 সেকেন্ড পর কেটে যাচ্ছিল। আর উই ইন এ স্টেট অফ ওয়ার? আর উই ইন এ স্টেট অফ আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি? ইফ ইট ইজ সো, তো সে দায়িত্ব সরকারকে নিতে হবে, কারণ সরকার ড্রাইভিং হুইলে আছে। আর হেফাজতের সম্পর্কে আমি যেটা বলবো যে অবশ্যই তারা অনেক ভালো ভালো কাজ করেছে, অতীতেও বর্তমানেও করছে। যে বিষয়টা নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ওপেনলি প্রতিবাদ করছে না, সেই বিষয়ে তাদেরকেই প্রতিবাদ করতে হবে, এমন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব তাদের নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীতে একটা মৌলবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, এরকম একটি মতবাদ ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে, যেটা আমাদের দেশের জন্য অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারী এমপি। ব্রাহ্মণবাড়িয়ার সাংসদ বলছেন পুলিশ প্রশাসন নীরব ভূমিকায় ছিল, সেটিও একটু উল্লেখ করলাম। আপনার কাছে এটি জানতে চাই, আপনি বলছেন আপনার ব্যক্তিগত অভিমতের কথা, কিন্তু আপনাদের দলীয় অভিমত এরকম একটা বড় তাণ্ডব ঘটে গেল দেশে, সংসদের বিরোধী দলকে আমরা নিশ্চুপ ভূমিকা কেন দেখছি, নাকি এটিও একটা সুবিধাবাদী আচরণ? জি না, নিশ্চুপ না। কালকেও আমি দেখেছি আমাদের পার্টির চেয়ারম্যান সুস্পষ্টভাবে বলেছে যে এই বিষয়ে সবাইকে জবাবদিহিতা করতে হবে এবং সরকারকে দায় নিতে হবে, কারণ সরকারের কাছে পুলিশ আছে, সরকারের কাছে গোয়েন্দা সংস্থা আছে, সরকারের কাছে সবকিছু করার ক্ষমতা আছে। তারপরও কেন 13 বা 17 জন বা কেউ বলে 37 জন মারা যাবে? তারপরও কেন মত প্রকাশের স্বাধীনতাকে 3 দিনের জন্য স্কুইজ করে দেওয়া হবে? একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচ সরকার নিতে পারেনি, সরকার যথাযথ আলোচনা করতে পারেনি। যদি সরকার যথাযথ আলোচনা করে এবং হেফাজত নেতৃবৃন্দ সে আলোচনার শর্ত ভায়োলেট করে, সরকার সেটা বলতে পারে সুস্পষ্টভাবে যে আমরা আলোচনা করেছিলাম। আদৌ ইফেক্টিভ আলোচনা করেছে কিনা, করলে কোন লেভেলে করেছে? ইজ ইট এ পুলিশ লেভেল, ব্যুরোক্রেটিক লেভেল অর পলিটিক্যাল লেভেল? ডেফিনেটলি যদি পুলিশ লেভেলে হয়ে থাকে, এটা ফলপ্রসূ হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই। পলিটিশিয়ান ছাড়া সাধারণত কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। এই যে সবাইকে নিয়ে আলোচনা না করা, এটার ফলেই তো এই আউটবার্স্ট, এটার ফলেই তো এই ব্যর্থতা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শামীম পাটোয়ারী। আমি নিশ্চয়ই সরকারের দায়ের যাবে, আমি নিশ্চয়ই সরকারের একজন এমপি আছেন, মানে ক্ষমতাসীন দলের এমপি আছেন, আমি জানতে চাইবো অধ্যাপক হাবিব মিল্লাত এমপির কাছ থেকে, জনাব হারুনুর রশিদ এমপি আপনার কাছ থেকে। আগের অংশে বলছিলেন যে 26শে মার্চে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেয়নি সরকার কোনো রাজনৈতিক দলকে, বিএনপি নিজ থেকেই স্বাধীনতা দিবসের কর্মসূচিও স্থগিত করেছে এবং তার পেছনে একটা যৌক্তিক কারণও বলছে যে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটি বিবেচনায়। কিন্তু সেখানে যদি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় বিএনপি স্বাধীনতা দিবসের কর্মসূচি স্থগিত করে, হেফাজত ইস্যুতে যৌক্তিক বলে বিক্ষোভ মিছিল এরকম কর্মসূচি বিএনপি কেন দিচ্ছে? আমি সেদিনও এই প্রশ্নটি করছিলাম যে হেফাজতের সাথে কর্মসূচিতে কি করোনা সংক্রমণ হয় না? জি, হেফাজত ইস্যুতে বিএনপি কর্মসূচি নয়, এখানে যে 17 জন নিরীহ নির্দোষ আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জীবনহানি ঘটেছে, সরকার মতামত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, প্রতিবাদের সুযোগ থেকে আপনার প্রতিবাদকারীদেরকে অস্ত্র দিয়ে দমন করেছে, এর প্রতিবাদই বিএনপির কর্মসূচি। এটা আপনাকে বুঝতে হবে। এখানে হেফাজতকে সহযোগিতা সমর্থন নয়। হেফাজতের সাথে তো সরকারই মিটিং করেছে 13ই মে 5ই মে আপনার 2013 সালে হত্যাকাণ্ড ঘটানোর পর সরকার কিন্তু হেফাজতের সাথেই বসেছে। আবার কিছুদিন আগে যখন ভাস্কর্য নিয়ে আপনার হেফাজত আপনার আস্ফোরণ করলো, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতের নেতৃবৃন্দের সাথেই বসেছে, বিএনপির সাথে বসেনি। আমার একটি বিষয় উদ্বেগের কারণ যে আজকে সরকার আপনার বিরোধী দলগুলোকে দমন পীড়নের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে কিনা যে বাংলাদেশে এই উগ্রপন্থী দল হচ্ছে বিরোধী দল, এটিকে সরকার কোনো কৌশল করে এটিকে এস্টাবলিশ করতে চাচ্ছে কিনা জানি না। আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া যে সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গাগুলোর উপর হামলা হয়েছে তার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া, অবশ্যই এটা নিন্দনীয়। তবে আপনি দেখবেন আজকের পত্র মানব জমিন সহ আজকের বিভিন্ন পত্র পত্রিকা কিন্তু সুস্পষ্ট ভাবে আপনার প্রতিবেদন এসছে এবং অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণমূলক বক্তব্য এসছে। সেখানে আওয়ামী লীগের আভ্যন্তরীণ কলহ, আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারাই দাবি করছে যে এইখানে মুক্তাদিস চৌধুরী ওখানকার সদরের এমপি, তিনি তার লোকজনকে নিয়ে একটি মাদ্রাসায় প্রথম আক্রমণ করেছে, হামলা করেছে এবং তার ফলশ্রুতিতেই আপনি দেখবেন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভাইরাল হয়েছে, সেখানকার আলেমরা বলছে যে মুক্তাদিস চৌধুরীর জানাজায় কোনো আলেম যেন কেউ তার ইমাম জানাজা না পড়াতে যায়। কারণ এই উস্কানিটা কিন্তু আওয়ামী লীগের জায়গা থেকে এসছে এবং আওয়ামী লীগের ওখানে যে বিদ্রোহী মেয়র প্রার্থী ছিল যে হেরে গেছে, সে বলছে যে এখানে আজকে আমাকে এখানে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এইখানে আওয়ামী লীগের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বই কিন্তু ওইখানে সংঘর্ষের অন্যতম কারণ, যে কারণে পুলিশ প্রশাসন কিন্তু এখানে যথাযথ দায়িত্ব এবং ভূমিকা পালন করতে পারে নাই।
জি, জনাব আপনার হারুনুর রশিদ হেফাজতে এমপি ইসলাম একটি আজকে পত্রিকা বা বিভিন্ন জায়গায় কিছু তারা পত্রিকার যে কথা বলছি, বিক্ষোভটা সবগুলো করেছে, পত্রিকা বা সবগুলো গণমাধ্যমে যে হেফাজতের তাণ্ডব শব্দটি ব্যবহৃত হলো সেই বিষয়টিকে কোথাও একটু এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা। আমি আবারও আসবো, আমি নিশ্চয়ই অধ্যাপক হাবিবে মিল্লাত এমপি যেই প্রশ্নটি করছেন জনাব হারুনুর রশিদ এমপি যে উগ্রপন্থী দল কে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে কিনা আওয়ামী লীগ এই সময়ে এসে বা সরকার, এই প্রশ্নটির উত্তর দেবেন। এবং সাথে সাথে ওনারই আর একটা প্রশ্নকে আমি এভাবে আপনার কাছ থেকে করতে চাই যে এই ইস্যুতেও বিএনপি কে পৃষ্ঠপোষক দেখছে, বিএনপি আওয়ামী লীগের প্রতিনিধি দল গিয়ে বলছে যে বিএনপি জামায়াতের সম্পৃক্ততা প্রমাণিত। ভাস্কর্য ইস্যুতেও পেছনে পৃষ্ঠপোষকিতা বিএনপি দেখেছে, কিন্তু হেফাজতকে কেউ কেন দেখছে না? না বিএনপি দেখছে না আওয়ামী লীগ দেখছে, কেন? দুটো বিষয়। প্রথম প্রশ্নটি আপনি যেটি করেছেন যে আপনার কথার মাধ্যমে আসি, আমি প্রথমে বলি যে আমরা দেখেছি কখন, আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে যে যখন 21শে অগস্ট গ্রেনেড হামলা হয় তখন আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা তিনি নিজের কথাও শুনেছি যে তিনি নিজের ভ্যানিটি ব্যাগ থেকে গ্রেনেড বের করে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। যখনই বিএনপি জামাত যখন 2014 সালে নির্বাচন প্রতিহত করতে গেল, নির্বাচন প্রতিহত ডাক দিল, তখন স্কুল ভাঙা থেকে শুরু করে অবরোধ সমস্ত কিছু এটা ছাত্রলীগ যুবলীগ করলো। পরবর্তীকালে যখন বেগম খালেদা জিয়া যখন অবরোধের ডাক দিলেন তখন যে দেশে পুড়িয়ে মারা হলো, সমস্ত দোষ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ, এবং আসলেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল। এই হচ্ছে বিএনপির ভাষ্য, যেটি হচ্ছে হাস্যকর। সবসময় এই ধরনের কথাবার্তা আমরা শুনি, এটি হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। কোন ইউনিয়নের নেতা কি বলেছে সেটা হাইলাইট করা হয়, কিন্তু কেন্দ্রের সবচেয়ে পার্টির মুখপাত্র কি বলেছেন সেইটা আসলে পিছনে ফেলে দেওয়া হয়। আমি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য, আমি কিন্তু আওয়ামী লীগের মুখপাত্র নই। আমাদের আওয়ামী লীগের মুখপাত্র সাধারণত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, আর মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি যদি কিছু বলেন সেটা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ভাষ্য। এখন কোন ইউনিয়ন উপজেলা পর্যায়ের নেতৃত্ব কোন কথা বলবেন সেটা নিয়ে। আর উবাইদুল মুক্তাদির সাহেব সম্বন্ধে যেটি বলা হয়েছে, পত্র পত্রিকা আমরা তো কাছে যেয়ে দেখি নেই, পত্র পত্রিকায় আমরা সুস্পষ্ট ভাবে আমি দেখেছি যে তিনি কখন মিছিলটি করেছেন এবং তার আগেই হামলা শুরু হয়ে গেছে। আর সরকারি স্থাপনা, আনসার ক্যাম্প বা স্টেশন, কোন গ্রন্থাগার কিংবা এই ধরনের প্রতিষ্ঠান যখন ধ্বংস করার চেষ্টা করা হয়, আর আচ্ছা ঠিক আছে, আমি শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার কথা বাদ দিলাম, সারা বাংলাদেশে কোন এমপি আগে কোন মাদ্রাসাটি অ্যাটাক করেছে বলেন, তারা যেখানে তাণ্ডব করেছে। সুতরাং সারা বাংলাদেশে ঘটনা ঘটবে আর একটি ঘটনা নিয়ে আমরা সেটা হাইলাইট করার চেষ্টা করবো, যদিও সেটা সত্য নয় সেই কথাটি। আর আমি সত্য বলা ভুলে গেছি বা আমরা ভুলে গেছি, সত্য আসলে কঠোর। যখনই আমাদের অতীত নিয়ে টান দেই তখনই মনে হয় যে সত্য বলা ঠিক হবে না, ইতিহাস বিকৃত করা ঠিক হবে না। আমরা যখন বড় হয়েছি তখন সেই 90-এর দশকে যখন আমরা কিংবা 80-র দশকে যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমরা দেখেছি, আমরা তো বঙ্গবন্ধুর নাম টিভিতে শুনি নাই, কোনোদিন রেডিওতে শুনি নাই, ইতিহাস তো বিকৃতি করা হয়েছিল। সমস্ত হিসাবের মধ্যে এগুলোও কিন্তু নিয়ে আসতে হবে। আর বিনা ভোটের এমপি কিংবা ভোট না করে এমপি একই সংসদে বসি, কারো দিকে কিছু বললে কিন্তু নিজের উপর আসে পড়ার সম্ভাবনা অনেকখানি আসলে থেকে যায়। সুতরাং আর বাকশাল সম্বন্ধে যে কথাটি বারবার বলা হয়, সেই সময় দেশের বাস্তবতার প্রেক্ষাপটে সেই দলটি গঠন করা হয়েছিল, সেটাতেও কিন্তু হারুন ভাই যে দলের সাথে বড় নেতা, সেই দলের সর্বোচ্চ নেতা জিয়াউর রহমান কিন্তু সেই বাকশালের সদস্য ছিলেন। তিনি কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করেননি বা কথা বলার চেষ্টা করেননি। এই সময়ের সাম্প্রদায়িক ঘটনাটা নিয়ে একটু কথা বলি, একটু বিরতির পরে এসে আমি নিশ্চয়ই জানতে চাইবো সেই প্রশ্নটি রয়ে গেল যে বিরোধী দল হিসেবে কি উগ্রপন্থী কোনো দলকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। আসবো এর পরের অংশে হাবিবে মিল্লাত এমপি, নিশ্চয়ই আপনি এটি বলবেন। আমি একটা বিরতির পরে আবারও ফিরছি। ফিরে এলাম রাজকাহনে। আমার দর্শকরা অনেকেই মন্তব্য করছেন, রিপন হোসেন, জুয়েল আহমেদ, ওমর ফারুক, ডলফিন সহ অনেকেই মন্তব্য করছেন। বরুণ চক্রবর্তী বলছেন শারমিন আপু সালাম, আওয়ামী লীগকে বন্ধক দিয়েছে হেফাজতের কাছে। টিআইএম জাদিদ বলছেন নো হেফাজত নো দালালি, বিএনপি ডিস্ট্রাকটিভ অপোজিশন। সাব্বির আহমেদ শাওন বলছেন জনাব হারুন সাহেব হাবিবে মিল্লাতকে বললেন এক প্রশ্নের অন্য উত্তর দিয়েছেন, আপনাকে প্রশ্ন করা হলো ভাঙচুর হয়েছে দেখেছেন কিনা, আপনি কি তার উত্তর দিলেন। আহমেদ হোসেন বলছেন হেফাজত স্বাধীনতা দিবসের কর্মসূচিতে করোনা হয়, হেফাজতের সাথে করোনা হয় না, এমপি হারুন উত্তর দিলেন না। হোসেন জুয়েল বলছেন আওয়ামী লীগ সকল ঘটনায় বিএনপি জামাত ছাড়া কিছুই দেখে না। আমি এইসব প্রশ্নগুলোর উত্তর জনাব হারুনুর রশিদ এমপি
আমার দর্শকের প্রশ্নের সাথে যদি এটাও একটু যোগ করে দিই, সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে এখন বিএনপির কি অবস্থা? জামাত তো আছে বিএনপির সাথে, আর হেফাজতকে বিভিন্ন সময় সমর্থন বা যৌক্তিকতা দেখছে বিএনপি। দর্শকের প্রশ্নের সাথে এটুকু যোগ করে যদি বলেন। যে ধন্যবাদ। এখানে আসলে হেফাজত কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা বুঝতে হবে আপনাকে। যে হেফাজত 2013 সালে প্রথম তাদের যে মানে বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, যখন বাংলাদেশে ইসলামিক যে কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে বেহায়াপনা, বেলিল্লাপনা, মদ, জুয়া এসব ভয়াবহভাবে বিস্তৃতি ঘটেছিল, এইটিকে প্রতিরোধ করার জন্য তারা ডাক দিয়েছিল। এবং এখনো তারা যে সমস্ত কর্মসূচিগুলো নেয় সেগুলো সারা বিশ্বে এবং বাংলাদেশে যখন ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড তাদের দৃষ্টিতে আসে সেগুলো তারা নিন্দা করে, প্রতিবাদ জানায়। সুতরাং আমি একজন মুসলমান হিসাবে আমি মনে করি যে আমি এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে যে সমস্ত ইসলামের সেন্টিমেন্টে আঘাত করবে সেগুলোকে আমি অবশ্যই নিন্দা এবং প্রতিবাদ জানাবো। কিন্তু কোনো অবস্থাতেই এই প্রতিবাদ এবং নিন্দা জানানোর পথকে যদি আজকে রুদ্ধ করা যায়, যেন হত্যাকাণ্ড সংগঠিত করা হয়, তাদেরকে দমিয়ে দেওয়া হয়, আমি মনে করি এটি সঠিক হবে না। এবং অনেক প্রশ্নকর্তা যেটি প্রশ্ন করেছেন যে আজকে যে ভাঙচুর হয়েছে বা আজকে আমাদের এই যে মানববন্ধন কর্মসূচি বা এগুলোতে করোনা আমরা দেখি না, কিন্তু আমরা বিজয় দিবসে করোনা দেখি, এটি সঠিক নয়। কারণ আজকে করোনার যে বহিঃপ্রকাশ ঘটছে, যে কারণে বিএনপি সারা দেশে তাদের রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করেছে এবং সারা দেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছে যে আজকে এই করোনার স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে চলতে হবে, না তো ভয়াবহ পরিস্থিতি গত বছরের চাইতে আরো ভয়ানক ভাবে আমাদের সংক্রমণ হার বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, হাসপাতালগুলিতে আইসিইউ সংকট দেখা দিয়েছে, চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা। সেই আলোকে আমি মনে করি যে এখন সবচেয়ে বেশি আমাদের নজর দেওয়া উচিত মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা, মানুষের অনেক ধন্যবাদ হারুনুর রশিদ এমপি। আপনারা সকল কর্মসূচি স্থগিত করেছেন, কিন্তু সেখানেই প্রশ্নটি করছিলেন যে বিক্ষোভ মিছিল, হেফাজতের কর্মসূচি বা হেফাজতকে মানে সরকারের বিরুদ্ধে, সেটি আবার আমরা এই সময় ঠিকই দেখলাম। এটাই হয়তো আমার দর্শকরাও করছেন। শামীম পাটোয়ারী এমপি, আপনার কাছেও একই প্রশ্ন যে সাম্প্রদায়িক রাজনীতির বিষয়ে জাতীয় পার্টির কি অবস্থান? এই খেলাফত মজলিসের সাথে জাতীয় পার্টিও জোট করেছে 2018-তে, যারা এখন হেফাজতের নেতৃত্বের জায়গায় আছেন, হেফাজতের তাদের সাথে সখ্যতার বিষয়টা সবারই জানা। কি অবস্থান? জি ধন্যবাদ। না, আমাদের কোনো ফর্মাল জোট হয়নি, তবে হ্যাঁ আমাদের সখ্যতা আছে এবং তারাও বক্তব্যে এরশাদ স্যার সম্পর্কে অত্যন্ত উন্নত কথা বলেন, এরশাদ স্যারের প্রশংসা করেন ধর্মের ব্যাপারে, যেটা আমাদের ভালো লাগে এবং যেটা আমাদেরকে তাদের প্রতি শ্রদ্ধা নিয়ে আসে। হেফাজত মৌচাকে ঢিল মারার মতো একটা অবস্থা। সরকার এখন চরম বিব্রতকর অবস্থা এই কারণে, সরকার হেফাজতকে দমন করতে গেলে সেটা কেউ ভালো চোখে নিবে না, কারণ তারা একটা ইসলামিক শক্তি এবং ন্যাচারালি এটা মানবাধিকার বিরোধী হবে। সরকার তাদেরকে তোষণ করলে সরকারের নিজের যে আওয়ামী ক্যারেক্টার ঐতিহাসিক ভাবে সেটার মধ্যে একটা স্ক্র্যাচ পড়ে যাবে। এটার সমাধান কোথায়? এটার কোনো সমাধান নাই। আমি অনেকদিন আগেই বলেছিলাম আপনার টকশোতেই, গণতন্ত্রের একটা ব্যত্যয় ঘটলে আস্তে আস্তে 10টা ব্যত্যয় ঘটে। এখন যেটা দরকার বাস্তবসম্মত সংসদকে কার্যকর করা দরকার, সংসদটাকে অনেক বেশি দিন কার্যদিবস রাখা। এই অধিবেশনে মাত্র 3 দিন সংসদ হবে, তার মধ্যে একদিন আজকে শোক প্রস্তাব, 2 দিন হবে। রাষ্ট্রের এত বড় বড় সমস্যা, রাষ্ট্রের এত বড় বড় প্রবলেম, সেখানে আমরা মাত্র 2 দিন সংসদ করব। এটা কি এভাবে কি দেশ চলতে পারে? তো দেশ কিভাবে চলছে? দেশ তাহলে কাগজে কলমে চলছে, কাগজ প্লেস করা হচ্ছে, স্বাক্ষর করা হচ্ছে। এখন এই মুহূর্তে দেশের পিছনে কোনো পলিসি নাই, কোনো পলিটিক্স নাই। একটা দেশ 18 কোটি লোকের দেশ কখনোই পলিসি ছাড়া, পলিসি ডিসকাশন ছাড়া, পলিটিশিয়ানদের ডিসকাশন ছাড়া চলতে পারে না। যে কারণেই হেফাজতের এই প্রবলেমটি ঘটেছে, যে কারণে আরো বেশি ঘটবে। আমি বলবো আপনাকে 13, 14, 15, 14-15 সরকার যে পরিমাণ প্রবলেম ফেস করেছে, আপনি দেখবেন 19-20 সরকার তার থেকে অনেক বেশি প্রবলেম ফেস করছে। 16তে গিয়ে সরকার যে প্রবলেম ফেস করেছিল, 21-এ গিয়ে তার থেকে বেশি প্রবলেম ফেস করছে এবং প্রবলেম গুলো এখন পুনঃপৌনিক হচ্ছে। একটি বড় সমস্যা থেকে আরেকটি বড় সমস্যা খুব দ্রুত আসছে এবং কোভিড উইথ সেকেন্ড ওয়েভ এবং নিউ স্ট্রেইন অবশ্যই বিশাল একটা প্রবলেম। ডিসকাশন কোথায়? সেখানে অনেক ধন্যবাদ শামীম পাটোয়ারী এমপি। তার মানে সুষ্ঠু রাজনীতির অভাবেই এরকম হেফাজতের মতো সাম্প্রদায়িক সমস্যা উত্থান হচ্ছে। হাবিবে মিল্লাত, এটির সাথে যে প্রশ্নটি শুরুতে মানে আগের অংশে ছিল যে বিরোধী শক্তি হিসেবে কি উগ্রপন্থী কোনো দলকে আওয়ামী লীগ দেখতে চাচ্ছে, হারুনুর রশিদ এমপি এই প্রশ্নটিও করছিলেন আপনার কাছ থেকে, সেটি একটু। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সেই প্রাচীন দল আওয়ামী লীগ, সেটি হচ্ছে একটি অসাম্প্রদায়িক দল। শুরুতে আওয়ামী মুসলিম লীগ থেকে অসাম্প্রদায়িক চরিত্র দেওয়ার জন্য এটা আওয়ামী লীগ হয়েছে এবং সেই ধারাবাহিকতাতে তারা রক্ষা করে চলছে এবং বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক দলকে সমর্থন করে না। তবে একটি কথা, বাংলাদেশের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ
তারা প্রত্যেকটি জনগণকে সমান সুযোগ সুবিধা দিতে চায়। এজন্যই যদি মাদ্রাসার ছাত্ররা কোনো সুযোগ সুবিধা পেয়ে থাকে, এই 15 লক্ষ 20 লক্ষ ছাত্রছাত্রীরা, তাদের যদি মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়ে থাকে, তাদের শিক্ষা ব্যবস্থা যদি আধুনিকায়ন করা হয়ে থাকে, তাদের চাকরি করার যদি ব্যবস্থা করার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়, এটা শুধু মূলধারার সাথে যুক্ত করার জন্য। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, 90 ভাগের বেশি মুসলমান, ধর্মের কাছে থাকবে। আমরা প্রত্যেকে ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্ম নিয়ে টিকে থাকতে চাই, কিন্তু ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আমরা কখনোই দিতে চাই না, এবং সেটি আওয়ামী লীগ কখনোই হতে দেবে না। এবং অসাম্প্রদায়িক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তার চরিত্রকে যেমন 70 বছরের বেশি সময় ধরে ধরে রেখেছে, আরো ধরে কথা রাখবে। যেটা বলছেন সেটা কি কাজে ঠিক সেভাবেই সবসময় দেখা যায়? মানে হেফাজতের দাবি মতো বা শিক্ষাক্রমে পরিবর্তনই আলোচনাগুলো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আপনারাই করছেন, কিন্তু যদি বলি যে ভাস্কর্য ইস্যুতেও যদি দেখি আপনারা হেফাজতের নেতাদের সাথে, হেফাজত আনুষ্ঠানিকভাবে না গেলেও সেই ইসলামপন্থী নেতাদের সাথে বৈঠক করা হলো ভাস্কর্য ইস্যুতে। অতীতেও আমরা এই শুধু হেফাজতের সাথে বৈঠক সমঝোতা দেখেছি, বিএনপির সাথে তো এরকম বৈঠক সমঝোতা হয় না। আপনারা একটা জিনিস খেয়াল আসলে কি করে অসাম্প্রদায়িক দেখবেন যে রাজনীতি? আলোচনা করতে গেলে দোষ, কেন আলোচনা করলো? আবার সংঘাত হলেও দোষ, কেন সংঘাতটি হলো? কে বলেছে বিএনপির সামনে সঙ্গে আলোচনা হয়নি? ঐক্য জোটের সাথে এই তো নির্বাচনের আগে 2 বছরের কিছু বেশি সময় আগে আলোচনা হয়েছে, তাদের বিভিন্ন ফর্মুলা দেওয়া হয়েছে, বিভিন্ন কাজ, কিন্তু ঐক্যমতে বসতে পারেনি। আলোচনায় ঐক্যমত হতে পারে, ঐক্যমত নাও হতে পারে, আলোচনার দরকার আছে। আর কে বলছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে শুধুমাত্র যে কেন্দ্রীয় পর্যায়ে দুজন শীর্ষ নেতৃত্ব বসতে হবে, তার বাইরে এলাকায় বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন জেলা পর্যায়ে মিটিং হয়, উপজেলা পর্যায়ে মিটিং হয়। সুতরাং আলোচনা যে হয় না সেটি নয়, কিন্তু বিএনপির সব পক্ষে সমস্যাটি হচ্ছে তারা মনে করে যতদিন পর্যন্ত ক্ষমতায় তাদেরকে বসিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে এইসব আলোচনার কোনো দরকার নেই। কিন্তু আমরা মনে করি জনগণ যাকে ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় থাকবেন, তারাই দায়িত্ব পালন করবেন। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক হাবিবে মিল্লাত এমপি, অনেক ধন্যবাদ জনাব হারুনুর রশিদ এমপি এবং ব্যারিস্টার শামীম পাটোয়ারি এমপি, আপনাদের তিনজনকেই আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।